আজকে একটা গুরুত্বপূর্ণ খবর দেখলাম আর কি, যেটা মানে এখন অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বেশ গসিপ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। সেটা হচ্ছে মাননীয় প্রধান বিচারপতির সাথে আমাদের মাননীয় সেনাপ্রধানের একটা বৈঠক হয়েছে চিফ জাস্টিসের ব্যক্তিগত গুলশানের যে বাসায়, সেখানে আর কি। তো এইটা একটা হইল প্রোটোকলের ব্যাপার, প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধান আসলে মিট করতে পারি কিনা, যেহেতু প্রধান বিচারপতি রাষ্ট্রের একটা বিভাগের প্রধান, তিনটা বিভাগের একটার, এবং সেটা প্রধান উপদেষ্টার অনুমতি ছাড়া এই ধরনের মিটিং হওয়া সম্ভব কিনা, এবং প্রধান উপদেষ্টার সাথে যে লাইন অফ কমিউনিকেশন প্রধান সেনাপতির থাকার কথা, সেটা এখানে ব্রেক হয়েছে কিনা, এই আলোচনা তর্কটা তো আছে, বৈধতা অবৈধতার প্রশ্ন। এবং সেনাপ্রধান যে প্রধান উপদেষ্টার কথা শোনেন না, প্রধান উপদেষ্টার নির্দেশনা মানেন না অথবা কোঅপারেট করেন না, এইরকম একটা কথা অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে বেশ চাওর আছে, যেটা আমাদের কারোর জন্য খুব মানে কল্যাণকর না, সুখকর না। তো সেই জায়গাতে আরো কয়েকটা বিষয়, প্রধান বিচারপতিকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে আমেরিকান অ্যাম্বাসেডার, চার্জ ডি অ্যাফেয়ার্স যে আছে, ব্রিটিশ হাই কমিশনার, ইউর যে হেড অফ ডেলিগেশন, তার সাথে মিটিং করতে আমরা দেখেছি। এবং আমার বিশ্বাস সেনাপ্রধানও বিভিন্ন ফোরামে এই ধরনের লোকদের সাথে মেলামেশা করেন, কথা বলেন। এবং এই আজকের এই মিটিংগুলোকে দেখে এবং গত কয়েকদিনের আরো কিছু খোঁজখবর পাওয়ার পরে মনে হচ্ছে যে একটা ভয়ঙ্করের একটা চক্রান্ত এখানে চলছে আর কি। এখন সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির আসলে কি আলোচনা হইতে পারে, মানে টপিক কি, এটা মানে একটা বাহিনী প্রধান, তিনি আসলে কি নিয়ে কথা বলতে চান, প্রধান বিচারপতির সাথে বিজনেসটা কি। এখানে পলিটিক্যালি চিন্তা করলে শুধুমাত্র একটা দুইটা মোটা দাগে বিষয় দেখতে পাই আর কি। একটা হচ্ছে আপনার কেয়ারটেকার যে নির্বাচনকালীন সরকার ব্যবস্থাপনাটা আছে, সেটা একটা রায়ের মাধ্যমে প্রায় ফিরে আসছে। আর যেহেতু এই প্রধান বিচারপতির মেয়াদ ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার কথা, তাহলে টেকনিক্যালি তিনি চাইলে আগামী নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার প্রধান হতে পারেন, কেয়ারটেকারের আইডিয়াটা মাথায় রেখে। সেটা প্রয়োজন আছে কিনা, হওয়া দরকার হবে কিনা, সেগুলো অন্য আলোচনা, বাট টেকনিক্যালি এটা হওয়া সম্ভব। এবং 91-এ আমরা দেখেছি কিভাবে শাহাবুদ্দিন সাহেবকে এনে আপনার প্রধান বিচারপতি পদ থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি করে নির্বাচন করে আবার উনি জুডিশিয়ারিতে ফিরে গেছেন। তো সেই রকম একটা আলোচনার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি যে মানে প্রফেসর ইউনূসের সরকার ব্যর্থ, আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, অতএব এইটার অধীনে ভালো নির্বাচন হওয়া সম্ভব না। তো নির্বাচনকালীন একটা ভালো সরকার দরকার, একটা যে সরকারটা ফাংশনাল হবে, এবং বাই ডিফল্ট যেই সরকারটা প্রধান সেনাপতির মানে কথায় চলবে, তার নিয়ন্ত্রণে থাকবে শতভাগ, এইরকম একটা বাস্তবতার আভাস আমরা দেখতে পাচ্ছি আর কি। এবং আরেকটা জিনিস যেটা ঘটছে সেটা হচ্ছে যে তাহলে ফিরিঙ্গিদের সাথে মিটিং এর মানে রিয়েলিটিটা কি, যে আমেরিকান অ্যাম্বাসেডার অথবা ব্রিটিশ হাই কমিশনার, ইউ ডেলিগেশনের চিফদের সাথে প্রধান বিচারপতির মিটিং, অথবা সেনাপ্রধানের সাথে যদি কখনো মিটিং হয়ে থাকে, সেটা কেন হচ্ছে? এইটার ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে আপনার দক্ষিণপন্থীদের উত্থান, সো-কল্ড। বাংলাদেশে দেখবেন যে ইসলামপন্থীদের উত্থান হচ্ছে, জামাত, হেফাজত, চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, খেলাফতে মজলিস, এরা সবাই খুব স্ট্রেনদেন হয়েছে, অনেক শক্তিশালী হয়েছে এই সরকারের অধীনে। এইরকম একটা ডিসকোর্স বিএনপি থেকে শুরু করে প্রায় সকল মানে বাম ঘরানা, বুদ্ধিজীবী, সুশীলরা সবাই বলছে যে বাংলাদেশে একটা ইসলামপন্থীর উত্থান হচ্ছে। তাহলে সেইখানে সেনাপ্রধান দিল্লি তাদের একটা ইনক্লুসিভ ইলেকশনের কিন্তু বয়ান আছে, তারা সবাই চাচ্ছে ইনক্লুসিভ ইলেকশন মানে হচ্ছে আওয়ামী লীগকে অংশীদান করে নির্বাচন করতে হবে, যেটা আলটিমেটলি আমরা কোন রাজনৈতিক দল এই ব্যাপারে একমত না, যে আওয়ামী লীগের রাজনীতি নির্বাচন করবার কোনো অধিকার থাকতে পারে না। এবং
জুডিশিয়ারির পক্ষ থেকে একটা ডিসিশন আসবে আমরা ধারণা করছি আইসিটিতে, তার আগ পর্যন্ত তার কার্যক্রম সাসপেন্ড থাকবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন যদি করা না যায়, যেটাতে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে তার দল দলীয় মার্কা নিয়ে, যদি রিফাইন্ড আওয়ামী লীগের একটা আলোচনা আসছিল, সাবর হোসেন চৌধুরী, ডক্টর মান্নান অথবা এই সোহেল তাজ টাইপের লোকদেরকে দিয়ে ফ্রন্টে, তো রিফাইন্ড আওয়ামী লীগের বয়ানটাও গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি খুব ডিসাইসিভলি ডিল করেছে। তাহলে এখন আমরা থার্ড অপশন দেখতে পাচ্ছি জাতীয় পার্টির উপরে এই ভূত সওয়ার করাটা। জাতীয় পার্টির উপরে সওয়ার হয়ে কোনোভাবে আওয়ামী লীগকে ব্যাকডোর দিয়ে ফিরায় নিয়ে আসা যায় কিনা, যেটা 80 দশকে আমরা দেখেছি যে এরশাদকে দিয়ে শহীদ প্রেসিডেন্টকে হত্যা করানো হয়েছে, এরশাদকে দিয়ে হাসিনাকে বাংলাদেশে জাতীয় সংসদে আনা, প্রধান বিরোধী দল বানানো এবং রাজনৈতিক পুনর্বাসনের কাজ হয়েছে। এরশাদ আওয়ামী লীগের এ বি টিম হয়ে কন্টিনিউয়াস যে সাপোর্টটা গত 16 বছর দিয়েছে, আওয়ামী লীগ যে লেভেলের রাজনৈতিক ফ্যাসিবাদ কায়েম করেছে, এটা কোনোভাবেই জাতীয় পার্টি এরশাদের সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না। তো এরশাদ ঐতিহাসিকভাবেই দিল্লির এই প্রেসক্রিপশনের পলিটিক্সটা কন্টিনিউ করেছে। অতএব জাতীয় পার্টি আওয়ামী লীগের পরে সবচেয়ে বিশ্বস্ত দিল্লির ল্যাসপেন্সার যদি বলেন, এই ল্যাসপেন্সার গোষ্ঠীর নাম হচ্ছে জাতীয় পার্টি। অতএব এইটা এখন হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, দিল্লির আধিপত্যবাদ ধরে রাখার তৃতীয় জায়গা আর কি। এবং এটাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির বা নেতা কর্মীদের ব্যাপারে তেমন কোনো মানে মামলা টামলা হয় নাই, তাদের ব্যাপারে গ্রেফতার করা, চুরি চামারি তারা যে করছে, জাতীয় পার্টির নেতারা যে শত শত কোটি টাকার মালিক হয়েছে বিভিন্ন জন, তাদের পার্টির সেক্রেটারি মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে প্রচুর রিপোর্ট হয়েছে, আরো অনেক নেতার বিরুদ্ধে হয়েছে। তাদের এই আওয়ামী যে দুঃশাসনের মামলাগুলো, গণহত্যার মামলা, কোথাও দেখবেন জি এম কাদের সাহেব থেকে শুরু করে কারো বিরুদ্ধে তেমন কোনো মামলা হয়নি। এবং তারা দিব্যি পার্টি অফিস খোলা রেখে, গুলশানের অফিস, এই বিজয়নগরের অফিস, সবকিছু খোলা রেখে তারা দিব্যি রাজনৈতিক কার্যক্রম করছে এবং তারা ওপেনলি করছে, ন্যূনতম লজ্জা শরম কিছু নাই। এবং একইভাবে আমরা দেখলাম জাতীয় পার্টির মধ্য দিয়ে কিভাবে সাবেক ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে। তারা এই যে গণ অধিকার পরিষদের সাথে যে সংঘর্ষ হলো দেখলাম, সেখানে সাবেক ছাত্রলীগ কিভাবে জাতীয় পার্টির ব্যানারে এসে মিছিল মিটিং করছে। দেশের বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি জাতীয় পার্টির ব্যানারে কিভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে। তাহলে এই যে প্রসেস, তাহলে সেনাপ্রধান চেষ্টা করতে পারেন যে ইউনূস সরকারের সরায়া দিয়ে প্রধান বিচারপতি রিফাত আহমেদ সাহেবকে কেয়ারটেকারের প্রধান করা। যদি এটা উনি করতে রাজি থাকেন, তাহলে যেটা করবে উনি এখানে ক্ষমতা প্রয়োগ করে একটা 111 এর সিচুয়েশন ক্রিয়েট করবে এবং এটা আমরা দেখতে পাচ্ছি। এখন রিফাত সাহেব রাষ্ট্রপতির হতে এর আগে কিন্তু অস্বীকার করেছেন, উনি রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন না। এখন প্রশ্ন হচ্ছে, যেই গণ অভ্যুত্থান এই জনাব রিফাত আহমদ সাহেবকে প্রধান বিচারপতি বানালো, যিনি অলরেডি হাইকোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতি হওয়ার পর অ্যাপিলেট ডিভিশনে স্থান পান নাই, তিনি আজকে এই গণ অভ্যুত্থানের কারণে 1400 শহীদের কারণে আজকে প্রধান বিচারপতি হওয়ার সুযোগ পেয়েছেন এবং এটার জন্য সে যোগ্য। তিনি কি আসলে এই দিল্লির এজেন্ডা বাস্তবায়নে অংশীদার হবেন? তাকে কি আমরা আগামী দিনে মির্জাফর এবং গাদ্দার বলে গালি দিতে বাধ্য হব? তার মাধ্যমে কি 1400 শহীদ বেঈমানি শিকার হবেন? লেন্দুব দর্জির শাসন ব্যবস্থা কায়েম হবে? তিনি কি আসলে এই প্রফেসর ইউনূসের সরকারের সাথে বেঈমানি করে, যাদের মাধ্যমে উনি প্রধান বিচারপতি হলেন, তাদেরকে ছুরি মেরে বেঈমানি করে দিল্লির এই যে ছক রাজনীতির, আওয়ামী লীগকে ফিরায় নিয়ে আসার ছক, এই ছকে রাজি হবেন? আমাদের গণ অভ্যুত্থানের সকল শক্তিকে উনি মানে শুধু মনোকষ্ট না, উনি বেঈমানি করবার এই কাজটার দায়িত্ব আসলে নেবেন কিনা, সেটা ইয়েট টু সি, হিস্ট্রি উইল জাজ। এবং সেটা যদি করেন, মাননীয় প্রধান বিচারপতি মনে রাখবেন, মির্জাফর এবং লেন্দুব দর্জিদের মৃত্যু কিন্তু সম্মানজনক মৃত্যু হয় নাই। এবং আপনার বিরুদ্ধেও সারা বাংলাদেশ আপনাকে যেভাবে সম্মান করে, আপনার বিরুদ্ধে আমরা ফাইট করেছি যেভাবে প্রধান বিচারপতি হবার ব্যাপারে, আপনার ব্যাপারেও কিন্তু দেশের মানুষ আপনাকে গাদ্দার বেঈমানের তালিকা রাখবে। এবং এর আগের প্রধান বিচারপতিদের ব্যাপারে যে ঘটনাগুলো ঘটেছে, সিনহা, এবিএম খায়রুল হক, এই ঘটনাগুলো দয়া করে মনে রাখবেন। দয়া করে গণ অভ্যুত্থানের বিপক্ষে যাবেন না, 1400 শহীদের রক্তের সাথে গাদ্দারি করবেন না, এইটা আমাদের বিনীত অনুরোধ। যদি করেন, ইতিহাসের যেই পরম্পরায় যা যা ঘটেছে, এগুলোর বাস্তবতা আপনার জীবনেও ফিরে আসতে পারে, এটা মনে রাখবেন।
এখন বাকিটা আপনার জাজমেন্ট। আপনি এখন আমেরিকান অ্যাম্বাসেডর কি বলছে, ব্রিটিশ হাই কমিশনার কি বলছে, ইউ ডেলিগেশনের চিফ কি বলছে, এবং সেটা দিয়ে আপনি প্রধান সেনাপতির মানে মানে পারসুয়েশনে যদি আপনি এই কাজটা করেন, এই বাস্তবতা পরিণতিগুলোর ব্যাপারে আমি বিনীতভাবে আপনাকে আগাম জানিয়ে রাখলাম আর কি। এরপরে দেখেন ঘটনা যেগুলো ঘটতেছে, 1/11-এর সিচুয়েশনটা কিভাবে ক্রিয়েট হয় দেখেন। লগি বৈঠার কথা আমাদের মনে আছে, 2006-এর 28শে অক্টোবর যে আওয়ামী লীগ যে লেভেলের তাণ্ডব করলো ঢাকা শহরে এবং ঢাকার বাইরে, লগি বৈঠা এনে দিনের দুপুরে ক্যামেরার সামনে প্রায় 21 জন অথবা 28 জন রাজনৈতিক দলের নেতাকর্মীকে রাজপথে কুকুরের মতো সাপের মতো পিটায়া হত্যা করলো। এবং এই সিচুয়েশনটা কি হয়েছে, আইন শৃঙ্খলা ধসে পড়েছে, অতএব এই নির্বাচন হওয়া সম্ভব না। এটাকে কেন্দ্র করে জানুয়ারি 2007-এ যে নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচনটা বাতিল হয়ে গেল। তত্ত্বাবধায়ক যারা প্রধান ছিলেন রিজাইন করলেন, ইয়াজউদ্দিন এর কাছ থেকে দায়িত্ব মইনুল আহমদের কাছে চলে গেল, দিল্লির ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং এই যে দিল্লির আধিপত্যবাদ কায়েম হইল। এবং দেখেন একই নাটক কিভাবে ছক করতেছে দিল্লির যে বিশাল অংশ। এবং আমি যখন মাননীয় প্রধান সেনাপ্রধান এবং এই যে প্রসেসের কথা বলছি, সেনাবাহিনীর যারা সম্মানিত সদস্য আছেন, সিপাহী আছেন, জওয়ান আছেন, কর্মকর্তা আছেন, দয়া করে আমার কোনো বক্তব্যকে আংশিক বুঝবেন না। আপনাদের জন্য যখন কেউ কথা বলার ছিল না, পিলখানার শহীদদের জন্য, তখন কিন্তু আমি ঝুঁকি নিয়ে বাংলাদেশে রাজপথে বক্তব্য দিয়েছি। পিলখানায় হাজার হাজার মজলুম বিডিআর জওয়ানের জন্য যখন কথা বলার মানুষ ছিল না বাংলাদেশে তেমন, সেখানেও কিন্তু আমি আওয়ামী লীগের বিরুদ্ধে তখন ঝুঁকি নিয়ে কথা বলেছি। আওয়ামী আমলে মজলুম এই সশস্ত্র বাহিনীর যারা কর্মকর্তা, যারা সিপাহী ছিলেন, যারা নির্যাতনের শিকার হয়েছেন, আপনাদের হয়ে কিন্তু আমরা কথা বলেছি। অতএব আমি সেনাবাহিনীর বিরুদ্ধের লোক না, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধের লোক না, আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোক, আজাদির পক্ষের লোক। অতএব সেনাবাহিনীর ভিতরে যারা যারা দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করছে, আমার আজাদির বিপক্ষে দাঁড়াচ্ছে, আমার স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়াচ্ছে, আমি যখন বক্তব্যে কথা বলি শুধু তাদেরকেই বলি।